জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি ৫ জন। গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা মামলায় নানক তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ। সাক্ষ্য গ্রহণ শুরু ২৪ জুন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, শুধু শাপলা হত্যার মাস্টার মাইন্ড নয়, এমন কোনো দুষ্কর্ম নেই যা করেননি বেনজির আহমেদ। তদন্তে অন্তত ১০টি মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। বাংলাদেশে আনা হলে ট্রাইব্যুনালে মুখোমুখি করা হবে, তার বিচার সর্বোচ্চ কঠোর হবে। দুপুরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমরা আজকে আর্গুমেন্ট করে দেখিয়েছি, বুঝিয়েছি যে তার এই বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্টটা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। এবং আমরা আজকে এটাও বলেছি যে চঞ্চল চন্দ্র সরকার যেভাবে একটা নিষ্পাপ নিরীহ একটা নির্দোষ মানুষকে অহেতুক গুলি করেছে, কোনো কারণ ছিল না, তো আমরা বলছি যে এটা কোনো মানসিক বা মানবীয় আচরণ হতে পারে না, এটা কোনো মানুষের আচরণ হতে পারে না। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরে তা সমৃদ্ধশালী করাই এই বাজেটের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আর্থিক সংকটের কারণে স্বল্প আয়ের মানুষের জীবনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা যেন ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। স্থিতিশীল হওয়ার পরে তারপরে একবারে স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব। অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সুফল প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এর আগে কোনো বাজেটে এইভাবে পরিষ্কার করে বলা হয়েছে আমরা অন্তত জানি না। কৃষক পাট পাবে, তারপরে ইউনিভার্সাল হেলথ কেয়ারের সুযোগ পাবে, বয়স্ক ভাতার সুযোগ পাবে, অনেকগুলো। আমরা এই দেশটাকে একটা কর্মক্ষম দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। সরকার দেবে, আমি বসে বসে খাবো, দিতে হবে যেখানে প্রয়োজন, দিচ্ছি আমরা, ফ্যামিলি কার্ড সব দিচ্ছি। কিন্তু সবাইকে দক্ষতা অর্জন করতে হবে, সবাইকে পরিশ্রমের মাধ্যমে তার টাকা আর্ন করতে হবে। এটা হচ্ছে ইকোনমিতে একটা দেশকে সামনে যাওয়ার, এগিয়ে যাওয়ার মূল কথা। করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও সাধারণ মানুষের চাপ কমবে না বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানিত ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানী মহাখালীতে নাগরিক প্ল্যাটফর্মের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রস্তাবিত বাজেটকে দুর্বল আর্থিক কাঠামো বলে মন্তব্য করেন তিনি। বলেন, দুর্বল আর্থিক কাঠামো, উচ্চ মূল্যস্ফীতি এবং আঞ্চলিক বৈষম্যের চ্যালেঞ্জ মোকাবেলায় অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর জোর দিতে হবে। একই সঙ্গে তিনি প্রতি ৩ মাস পরপর বাজেট বাস্তবায়নের হালনাগাদ বিবৃতি সংসদে উপস্থাপনের পরামর্শ দেন। এ সময় বিশ্বাসযোগ্য রিয়েল টাইম তথ্য এবং উপাত্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। অপ্রাতিষ্ঠানিক যেই ব্যবসা আছে সেখানে ক্রমান্বয়ে তাদের আমাদের নীতি কাঠামোর অধীনে আনতে হবে। নীতি কাঠামোর সমর্থন দিতে হলে তাদের টিআইএন এবং বিআইএন নম্বর থাকতে হবে। একই রকম ভাবে দেখেন, যে সমস্ত ট্যাক্স আগে উইথহোল্ড করা হতো, আগে আমাদের বলা হতো যে এইটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে বলা হয়েছে, সেগুলো তাদের পূর্ণ পরবর্তীতে ট্যাক্সের নিষ্পত্তি করার ক্ষেত্রে, বাৎসরিক নিষ্পত্তি করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। আপনার সারা বছর ধরে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন, শুধু নির্দিষ্ট সময়ে না। যে কাঠামো আছে, কাঠামোতে ডিজিটালাইজেশন করার, ইন্টিগ্রেশনের হচ্ছে, এবং একই রকম ভাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের গ্রহণ গেছে। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের এই সমস্ত পদক্ষেপের প্রতি সমর্থন জ্ঞাপন করছি।
রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান যানজট সমস্যা মোকাবেলা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক এবং কার্যকর করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সড়ক ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ, প্রযুক্তি নির্ভর ট্রাফিক মনিটরিং এবং নগর পরিবহন ব্যবস্থায় উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এটি ছিল দেশের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন। জাপানের টোকিওর নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে আগামী 27 জুলাইয়ের মধ্যে পুনরায় চালুর আশা করছে সরকার। জাপানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় নিরাপত্তা, নিরীক্ষা এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগায় পূর্ব ঘোষিত 30 জুনের সময়সীমা পিছিয়ে গেছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিমানমন্ত্রী ফরোজা খানম। বিমানমন্ত্রী বলেন, প্রবাসীদের ভ্রমণকে আরও আরামদায়ক এবং স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট চালুর চাহিদা বাড়ছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি যাত্রীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশনা পরিপ্রেক্ষিতে বিমান এই রুটে চালানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই আবেদনটি করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিশেষ শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। রিট আবেদনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি 1982 সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অডিয়েন্স আইনটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দের দাবি, এই আইনের উপর ভিত্তি করেই সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া হলেও আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি। ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আদ্দিন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে, তাদের আরও হাসপাতাল আছে, সেখানে নিতে পারে। অমানবিক সেবার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনার সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে দেশে হামের প্রাদুর্ভাব এবং মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেত। এখনো হামে আক্রান্ত হচ্ছে, কারণ এটা একবারে একদিনে শেষ হবে না, একটা স্ট্যাটিক। বাট একটা জিনিস খেয়াল করবেন, ইট ইজ নট ক্রসিং 1100। পরশুদিন 700-তে এসেছে, আবার কালকে 1000-এ উঠেছে। অনেক সময় জ্বর হইলে এটাকেও কাউন্টে নিয়ে আসে যে এটা হাম। মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লো নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। মেডিকেল কলেজ ইজ এ সেপারেট এন্টিটি। আমরা কলেজকে বন্ধ করিনি, হাসপাতাল বন্ধ করি। দে হ্যাভ আদার ইনস্টিটিউশনস, দে ক্যান টেক দ্য স্টুডেন্টস ইন দ্যাট পার্ট। অন্য হাসপাতাল তারা নিয়ে ট্রেনিং দেওয়া হতে পারে। দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন 1991 এর ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে অস্থিরতা শুরু হয়। এরপর প্রতিষ্ঠানটির সামনে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে গ্রাহক ফোরাম নামে একটি সংগঠন। সব মিলিয়ে ব্যাংকের উপর আস্থা হারিয়ে প্রায় 7,000 কোটি টাকা বেশি আমানত তুলে নেন গ্রাহকরা। এর জন্য রোববার ব্যাংকটিকে 2,500 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতেই এখন প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে। সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানী চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। যেই 16 জুন গণমাধ্যমের কালো দিবস সূচিত হয়েছিল, সেই দিনকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন করার আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশ এবং মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। এক্ষেত্রে সময়ক্ষেপণ না করা ভালো। এই কমিশন মিডিয়ার প্রতিটি ক্ষেত্রের বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বাতলাবে। তারা নীতি, আইন ও কাঠামো প্রণয়ন করবে। মিডিয়ার ও সাংবাদিকদের বিপথগামিতা এবং অপসাংবাদিকতার পথ বন্ধ করবে। পেশাগত ও বাণিজ্যিক উভয় দিক দিয়ে মিডিয়া বিকাশের ব্যবস্থা দেখাবে। পেশাগত উৎকর্ষতা এবং এথিক্যাল জার্নালিজমকে এগিয়ে দিবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও শক্তিশালী করবে। সর্বোপরি রাষ্ট্রের গণমাধ্যম সংক্রান্ত নীতি কৌশল নির্ণয় করবে। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকাল 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তবে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। উপদেষ্টা ডক্টর জাহিদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা কূটনৈতিক পাসপোর্ট পাবার যোগ্য। তবে রোববার বিকেল 3:20 সাধারণ পাসপোর্ট এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন। এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রোটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডক্টর জাহিদুর রহমান। দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলা সুবিধাবঞ্চিত নারীদের জীবনে আশার আলো হয়ে এসেছে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। 17 জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নের 4 নং ওয়ার্ড সহ দেশের 19টি উপজেলার বিভিন্ন ইউনিটে তৃতীয় পর্যায়ে বিতরণ করা হবে এসব ফ্যামিলি কার্ড। প্রতি মাসে 2500 টাকা আর্থিক সহায়তা পাওয়ার খবরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। নেই জমিজমা, নেই নিশ্চিত আয়ের পথ। 18 বছর আগে স্বামীকে হারিয়েছেন রংপুরের পীরগঞ্জের চত্রা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামের শ্রীমতী মায়ারানী, বয়স 75। একই গ্রামের অলকারানীও 2 বছর আগে স্বামী হারিয়ে কষ্টে কোনো মতে সংসারের হাল ধরে টিকে আছেন তিনিও। তবে এবার তাদের জীবনে আশার আলো হয়ে এসেছে ফ্যামিলি কার্ড। আমার তো কিছুই করে পাই না, ওই টাকা দিয়ে আমরা আমার দুটো অন্ন খাবো বা বস্ত্র পিনবো। টাকা দিয়ে করবো যে মনে করো যে 4টা চাল কিনে খাবো, হয়তো 2টা বস্ত্র পিনবো, হয়তো 2 টাকা জমা করবো। পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবার ও ক্ষুদ্র নিগোষ্ঠীর নারীরা হয়েছেন অন্তর্ভুক্ত। মাসে 2500 টাকা সহায়তাকেই তারা নতুন আশার আলো ও সংসার চালানোর ভরসা হিসেবেই দেখছেন। ফ্যামিলি কার্ডের টাকা পাবো, তাকে দিয়ে মনে করেন চলাফেরা করবো, খাওয়া খাদ্য খাবো। যখন আমি এই টাকাটা পাবো তখন আমি ওই ওষুধ কিনে খেতে পারবো। এখন বাচ্চা ঘেরো লেখাপড়া করবে, স্বামী আমার অসুস্থ। আমাদের সরকারকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং এ তথ্য যাচাই, মনিটরিং ও গণশুনানি। আমাদের এখানে জরিপ হয়েছে 885টি পরিবার। সেখান থেকে আমরা পিএমটি স্কোর অনুযায়ী 705 জনকে পেয়েছি। কয়েকটা সাব কমিটি করে কিন্তু সরেজমিনে তদন্ত করে দেখা হয়েছে যে এরকম কোনো ধরনের ব্যক্তি আছে কিনা। আপাতত 38 জনের মতো তথ্য আমরা পেয়েছি যাদেরকে মনে হয়েছে তারা সচ্ছল, এবং এই 38 জন কিন্তু বাদ আছে। যদি কোনো সময় এটা আপনার ধরা পড়ে যে তথ্য গোপন করে বা ভুল তথ্যর মাধ্যমে তারা অন্তর্ভুক্ত হয়েছে, তো আলটিমেটলি সেটা পরে বাদ যাবে। আপনারা ধৈর্য ধরুন, দেখুন যে কি হচ্ছে। দেখলেন তো কত দ্রুত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে
সরকার এটা বাস্তবায়ন করেছে। এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে এবং পীরগঞ্জ আসনের এমপি নুরুল আমিন বলেন, নারীদের আর্থসামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি পীরগঞ্জ থেকে শুরু হয়েছে, গোটা রংপুর শহরের প্রতিটি আসনেই এই ফ্যামিলি কার্ড, যে সকল অনুদান এবং ডেভেলপমেন্টের যে কর্মসূচি হবে, আমরা পীরগঞ্জের মানুষদের সর্বাগ্রে আমরা স্থান দেব। মাননীয় প্রধানমন্ত্রী যে ফ্যামিলি কার্ডের উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের দেশের দরিদ্র এই সকল অসহায় বঞ্চিত নারী সমাজ এর দ্বারা কিছুটা হলেও উপকৃত হবে। মাসে ২৫০০ টাকা অঙ্কের হিসাবে খুব বড় নয়, কিন্তু একজন সংগ্রামী মায়ের কাছে এই অর্থ হতে পারে সন্তানের স্কুল ফি, ওষুধ কেনার টাকা কিংবা কয়েকদিনের খাবারের নিশ্চয়তা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠায়। সকালে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। ডোবার এপারে অবস্থান নেয় বিজিবি সদস্য এবং স্থানীয় গ্রামবাসী। অন্য পাশে বিএসএফ। স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাদের কাছে এসে খাবার এবং পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিলে কৃষকরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর গেদে সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা ঘিরে এখনও বিরাজ করছে উত্তেজনা। এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন প্রতিনিধি জামাল হোসেন খোকন। এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর গেদে সীমান্ত এলাকায়। এই সীমান্ত দিয়ে গতকাল রবিবার ভোর 4:30টার সময় 3 জন নারী সহ মোট 11 জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তবে জনসাধারণের সতর্কতা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা সফল হয়নি। সর্বশেষ বিএসএফকে ওই 11 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, বিএসএফ আবারও যে কোনো সময় একই ধরনের চেষ্টা চালাতে পারে। এ কারণে সীমান্ত জুড়ে বিজিবির নজরদারি আরও জোরদার করেছে। টহল বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তের প্রতিটি গতিবিধির উপর নিবিড় নজরদারি রাখা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সর্বশেষ সতর্কতা অবস্থান করছেন, যাতে নতুন করে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিং চেষ্টা করে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিনের মতো গতকাল রাতেও বিজিবি এবং স্থানীয় জনতারা এই সীমান্ত এলাকায় কঠোরভাবে নজরদারি রেখেছেন এবং পাহারার মধ্যে রেখেছেন। তারা একটি কথা জানিয়েছেন, কোনোভাবেই ইন্ডিয়া থেকে বিএসএফ এর সদস্যরা অবৈধ অনুপ্রবেশ এবং পুশিং যেন না করতে পারে সেই দিকে তারা নজরদারি রেখেছে। আমার কাছে সর্বশেষ চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের এই তথ্য ছিল। রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের পৃথক 2 অভিযানে মাদক এবং প্রতারণার ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে 139 পিস ইয়াবা এবং প্রায় 24 লাখ টাকা মূল্যের আত্মসাৎকৃত মালামাল। গতকাল বিকেলে উত্তরা 5 নম্বর সেক্টরে অভিযান চালিয়ে মোহাম্মদ জামাল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় 139 পিস ইয়াবা। এই ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে প্রতারণার মামলার তদন্তে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোহাম্মদ নূর হোসেন সোহাগকে। পুলিশ জানায়, তার কাছ থেকে আত্মসাৎকৃত স্বর্ণালংকার, ল্যাপটপ এবং মোবাইল সহ প্রায় 24 লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যোগাযোগ করছিলেন, করার পর আমরা তাদের মোবাইল ফোন শনাক্ত করি। প্রথম আমরা একটা অভিযান পরিচালনা করি 2,500-এ, তো সেখানে তারা স্কেপ করতে সক্ষম হয়, কিন্তু আমাদের টিম তৎপর থাকার কারণে গতকাল রাত্রে তাদেরকে দক্ষিণ খান থানা থেকে আপনার ভিকটিমকে উদ্ধার করা হয় এবং 4 জন আসামিকে গ্রেফতার করা হয়। 4 জন তাদের স্বীকারোক্তি জবানবন্দি অনুযায়ী আসামিদের তার কাছ থেকে 25 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। খুলনায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের প্রধান সড়ক থেকে শুরু করে অলি গলি, বাসা বাড়ি এবং
ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। নগরীর রয়্যাল মোড়, শিববাড়ি মোড়, ময়লাপোতা, নেভি স্কুল মোড়, স্কুল লাইন, পুলিশ লাইন মোড়, ডাকবাংলো, সোনাডাঙ্গা, বয়রা এবং ফুলবাড়ি গেট সহ বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। অনেক যানবাহন পানিতে আটকা পড়ে এবং পথচারীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধান হচ্ছে না। জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন খুলনার বাসিন্দারা। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরের জেলা নওগাঁ। ধান চাষের পাশাপাশি উঁচু এবং পতিত জমিতে এখন চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়া চাষ করে লাভবান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। এবছর নওগাঁয় 11টি উপজেলার 455 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মানুষের শরীরে পুষ্টির চাহিদা মেটাতে মিষ্টি কুমড়া অতুলনীয়। পুষ্টি ঘাটতি পূরণ করতে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক হারে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। এবছর নওগাঁর 11টি উপজেলার 455 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে 25 থেকে 30 হাজার টাকা খরচ করে প্রায় 3000 কেজি মিষ্টি কুমড়া উৎপাদন করা সম্ভব। তাই কুমড়া চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। আমরা এখানে এখন মিষ্টি কুমড়ার মৌসুম, মিষ্টি কুমড়া আমরা লাগাই। আশা করি যে ফলন ভালো হলে আমরা লাভবান হতে পারবো। এবারে মোটামুটি 1.5 বিঘা পার লাগাইছি আমি লাউ। দেখা যাক আল্লাহ রহমত করলে ফসলটা ভালো হবে, ভালো অর্থের আশা করছি। 3 থেকে 5 কেজি ওজনের প্রতিটি মিষ্টি কুমড়া 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। ফলন এখন তো ভালো, যদি বর্ষা টর্ষা ঠিক মতন ভালো হয় তাহলে বিঘা হারি 100 মনও হতে পারে। আবহাওয়া ভালো হিসাবে আমার লাউ ধরছে এবং 3-4 বিঘা আমি লাউ লাগাছি। সামনে বছর আরও 3-4 বিঘা লাগাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রতি হেক্টর জমিতে প্রায় 35 মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদন হয়ে থাকে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে জমিতে মিষ্টি কুমড়া চারা রোপণ করতে হয়, আর জুলাই মাস থেকে ফসল বাজারজাতকরণ শুরু হয়। কিছু কিছু মিষ্টি কুমড়া কেবল হারভেস্টিং শুরু করছে, কেবল কর্তন শুরু করছে, তবে এখনো বাজারে দাম ভালো আছে। আমরা আশা করছি যে এই দাম পেলে কৃষকরা আরো বেশি উদ্বুদ্ধ হয়ে আরো বেশি জমিতে তারা মিষ্টি কুমড়ার আবাদ করবে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবার অধিক ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে লাভবান হবে চাষিরা। হাফিজা খানম জুথি, মাই টিভি।